গল্প সফর। এখানে গল্প আপনার সফর সঙ্গী। আজ গল্প সফরে আপনার জন্যে ধীরেন্দ্রলাল ধরের একটি অলৌকিক ভৌতিক গল্প, তান্ত্রিক। গল্প শুরুর আগে বলতে চাই, আজকের এই গল্পে তন্ত্রমন্ত্র ও পুজোর উল্লেখ আছে। আমরা কারো কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত না করেই কেবল গল্প বলার আনন্দে আজকের গল্প নিবেদন করেছি। আশা করি আপনিও গল্প শোনার আনন্দে এই গল্প উপভোগ করবেন। এরকমই আরও বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন গল্প সফর উইথ জ্যোতির্ময়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের গল্প সফর শুরু করা যাক। দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে। অনেক দুঃখ কষ্ট সয়ে MA পাশ করলেও মুরব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি হল কেরানি। এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে। নিচু কেরানির মাইনে হয় 125 থেকে শুরু, আর উঁচু কেরানির মাইনে শুরু হয় 250 টাকা থেকে। মুরব্বিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হল, তাও জুটল অনেক কষ্টে। MA পাশেও কুলোয়নি। এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে দুবেলা দুমুঠো অন্নের সংস্থান তো হল। দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে। সন্ধ্যা 7টা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিতে যায়, থাকে রাত 9টা অবধি। দর্শন শাস্ত্রে সে MA পাশ করেছে। এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এই বুঝতে বুঝতে শেষে এসে পরে যেসব সাধু সন্ত মহাত্মা সাধনা করতে করতে ভগবৎ শক্তি লাভ করেছিলেন তাঁদের কথা। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারের ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না। কলকাতার আশেপাশে 20-25 মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক আছে, সেখানে সে যাওয়া আসা শুরু করল। দুর্গা বিনোদ আশ্রমে যায়, আরও 10 জনের মাঝে বসে, আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে। মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে। মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কিনা এটা জানবার চেষ্টা করে। এইভাবেই একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন। তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জল পড়া দিয়ে অম্লশূল সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন, কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন। যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে গেলে একটি ছোট গ্রাম। গাঁয়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট মন্দির, মন্দিরের পাশেই একখানি চালা ঘর। ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন। সামনে ধুনুচিতে আগুন জ্বলছে, পাশে একটা কলসি ও ভাঁড়। কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোড় করে সামনে মাদুরে বসে আছে। দুর্গা বিনোদও বসে পড়ল। সাধুর বয়স খুব একটা বেশি নয়, কিন্তু তার চেহারা বলিষ্ঠ, রং কালো, মাথার জটাও বিশেষ দীর্ঘ নয়, চোখ দুটো জবা ফুলের মতো লাল, তার ওপর কপালে লাল চন্দন লেপা। ভক্তির চেয়ে ভয় হয় বেশি। দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই
সে হাত জোড়ো করে প্রণাম জানালো। সাধু নিজে থেকেই বললেন, কি চাই? গুরু। গুরু মেলা অত সহজ নয়। আগে নিজেকে তৈরি কর, তারপর গুরু। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে? আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে? সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই, যে মন্ত্র নেবে সেও ব্যর্থ হবে। তৈরি হ আগে। দুর্গা বিনোদ ভরসা পেল, বলল, কিভাবে তৈরি হব? বাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি। সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি। ধীরে ধীরে মন আশ্বস্ত হবে, চিত্ত দৃঢ় হবে, তখন গুরু মন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে। তার আগে কিচ্ছু হবে না। দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে, কিন্তু এমনভাবে তার হদিশ কেউ তাকে বাতলাতে পারেনি। তান্ত্রিকের ওপর তার বেশ বিশ্বাস হল। প্রথম দর্শনেই এমনভাবে মনের কথাটা টেনে বলা খুব একটা সহজ কাজ নয়। বিকেল অবধি দুর্গা বিনোদ কালী বাবার সামনে বসে রইল। অবধূত কালী বাবা আর তার সঙ্গে কোনো কথাই বললেন না। কলসি থেকে ভাঁড়ে মদ ঢালেন আর খান, আর অসুস্থদের রোগের কথা শোনেন। দু একজনকে ওষুধও দেন। ওষুধ মানে কাউকে ধুনির ছাই, কাউকে ধূপের আধপোড়া কাঠি। এই ছাইটা 3 ভাগ করে 3 দিন সকালে খালি পেটে খাবি। এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি। বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালী বাবা একবার তাকিয়ে শুধু হাসলেন। দুর্গা বিনোদ অনেক আশ্রম ঘুরেছে, অনেক মহারাজকে দর্শন করেছে, দিনের পর দিন অনেকের উপদেশ বাণী শুনেছে, কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা সে কারও দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব বড় কম শক্তির কথা নয়। এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছেন এ কথা মানতেই হবে। দুর্গা বিনোদ কালী বাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল। যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন, তাহলে দুর্গা বিনোদও একদিন কৃতার্থ হবে। কালী বাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন, তারপর থেকে আর কোনো কথাই বলেন না। প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন, জয়স্ত। দুর্গা বিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে। কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না। রাত 12টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে। কালী বাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে। হঠাৎ একদিন মাস 6 পরে কালী বাবা বললেন, তুই তো রবিবারে আসিস, আসছে শনিবার আয় না। সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি। এ তো আমার সৌভাগ্য বাবা। সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানে থাকবি। সারা রাত জাগতে পারবি তো? আমি কিন্তু সারা রাত পুজো করি। একটা রাত তো আমি পারবো। তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসবি। কি আনতে হবে বলুন? তুই আর কি আনবি?
3 বোতল দেশি মদ আনবি, কারণ বাড়ি তাতেই হবে। কালী বাবা গুনগুন করে উঠলেন, মদ খাই মা কালী বলে, মদ খাই মা কালী বলে। দুর্গা বিনোদ সেদিন বেশ খুশি হল। কালী বাবা মদ চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেছেন, এবার তিনি প্রসন্ন হবেন। উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরে গেল। শনিবার সন্ধ্যায় এক ব্যাগের মধ্যে 3 বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালী বাবার আশ্রমে এলো। তখন ঘরে ঘরে আলো জ্বলছে। কালী বাবা দাওয়ায় বসেছিলেন। বললেন, এনেছিস? দে। বোতল 3টে নিয়ে কালী বাবা মন্দিরে চলে গেলেন। বললেন, 2 ঘন্টা এখানে বস, পুজোর সময় আমি তোকে ডাকবো। মাদুর পাতাই ছিল। দুর্গা বিনোদ সেই মাদুরের উপর উঠে বসল। কয়েক মিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝল, রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান এটা নয়। কানের পাশে মশার ডাক আর থামতে চায় না। বুদ্ধি করে দুর্গা বিনোদ থলির মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা দিয়ে আপাদ মস্তক মুড়ে নিল। শুধু চোখ দুটো বেরিয়ে রইল। তবু মনে হতে লাগলো মশা যেন তবুও কামড়াচ্ছে। সামনে অন্ধকার। মাঠ ঘাট গাছপালা সবই কালোয় মিশে গেছে। অনেকটা তফাতে 2-3টে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে। কাছাকাছি মানুষ আছে বলে তো মনে হয় না। কালী বাবার এই ঘরখানাতেও কেউ থাকে না। তার পরিজনরা থাকে ওই গ্রামে। এখানে কালী বাবা একাই থাকেন সাধন ভজনের জন্য। ঝিঁঝি পোকা ডাকছে। চারপাশ একেবারে নিঝুম। এই তো সন্ধে হয়েছে। এরই মধ্যে মনে হচ্ছে যেন রাত দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালী বাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন। পাশে একটা কথা বলার মানুষ থাকলে ভালো হতো। বড় একা একা মনে হয়। দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমোতে শুরু করল। দুর্গা বিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ ঘুম ভাঙল কালী বাবার ডাকে। আয়, উঠে আয়, এবার মায়ের আরতি হবে। ধড়মড় করে উঠে দুর্গা বিনোদ কালী বাবাকে অনুসরণ করল। মন্দিরের মধ্যে পিদিম জ্বলছে। ধূপ ধুনায় অন্ধকার। ছোট প্রতিমাটি ধোঁয়ায় একেবারে আচ্ছন্ন। সামনে কিছু জবা ফুল আর মদের 3টে বোতল। কালী বাবা আসনে গিয়ে বসলেন। বললেন, তুই দরজার বাইরেই বস। দুর্গা বিনোদ বাইরেই বসে পড়ল। কালী বাবা ওম হ্রিম বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘণ্টাখানেক এইভাবে পূজা করার পর হাঁক দিয়ে উঠলেন, মা কালী, করাল বদনা, লোল জিহ্বা মা। তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোয় ধোঁয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগল। দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশেই আরো কে একজন যেন বসে আছে। ও কে? কখন এলো? ভাবতে ভাবতেই আবার সে দেখল কালী মূর্তির ডান দিকে ও বাম দিকে দেওয়ালের ধার ঘেঁষে আরো কতকগুলো লোক বসে আছে।
এরা হঠাৎ আচমকা কোথা থেকে এসে হাজির হলো? দুর্গা বিনোদ কিছুই বুঝতে পারল না। শুধু তার মনে হতে লাগল এই মুহূর্তে এই মন্দিরের চারিদিকে যেরকম একটা থমথমে পরিবেশ, সে যেন এই পার্থিব জগতে নয়, সে নিজেই যেন এই জগতে আর নেই। পুজোর আরতির সঙ্গে সঙ্গে আরো কিছু ফিসফাস শব্দ যেন তার কানে আসতে লাগলো। এই শব্দগুলো যেন তার চারিদিকে, এই মন্দিরের চারিপাশে ঘুরপাক খাচ্ছে। পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখন ওই দরজার পাশে বসে থাকা লোকটার দিকে পড়ল, দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করল। কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মতো। আরতি শেষ হলো। শাঁখ বাজিয়ে কালী বাবা বসলেন। মদের 3টি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন, মা কালী, করাল বদনা, লোল জিহ্বা মা। তারপর বললেন, প্রণাম কর, প্রসাদ নে। দুর্গা বিনোদ প্রণাম করল। বোতল থেকে এক ভাঁড় মদ ঢেলে কালী বাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন, বললেন, খাও। লোকটি মদ খেল। তারপর আরো কয়েক ভাঁড় মদ ঢেলে কালী বাবা সেই বাকি লোকগুলোকেও দিল। তারাও একে একে জল খাবার মতো ঢক ঢক করে সেই মদ খেল। কালী বাবা সেই ভাঁড়ে আবার মদ ঢাললেন। তারপর সেই লোকটিকে বললেন, ধরো, ওকে দাও। লোকটি ভাঁড় ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে। মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানতই না। ভাঁড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গা বিনোদ থ। ভয় পাসনি, খা, মায়ের প্রসাদ। দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানার কোথাও এতটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকালো, মুখ কই, কঙ্কালের করটি। দুর্গা বিনোদের সারা দেহ কেঁপে উঠল। তখনই সেই আধো অন্ধকারে বসে থাকা বাকি কঙ্কালসার মূর্তিগুলো খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। উফ, কি পৈশাচিক সেই হাসি! দুর্গা বিনোদের মাথা ঝিমঝিম করতে লাগলো। তার যেন চোখ ঝাপসা হয়ে আসতে লাগলো। তখনই কোনো রকমে একটু সাহসে ভর করে, না 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 বলেই এক লাফে দাঁড়িয়ে উঠেই সে ছুটল সোজা পথ ধরে। কানে এলো পেছনে কে যেন অট্টহাসি হাসছে আর চিৎকার করে বলছে, কিরে, খেয়ে যা, মায়ের প্রসাদ খেয়ে যা। সেই অন্ধকার পথে পুরো 2 মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামল
একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছন পানে তাকালো, পেছনে তার কেউ আসছে কিনা। বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল। তাদের দেখে দুর্গাবিনোদ কিছুটা যেন ভরসা পেল। একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল, কিন্তু পরক্ষণেই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁড়টা যেন এগিয়ে ধরেছে। দুর্গাবিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালে জ্ঞান ফিরতে বাজারের লোকেরাই দুর্গাবিনোদকে ধরাধরি করে বাসে তুলে দিয়েছিল। এই ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে বেশ কয়েকদিন সময় তার লেগেছিল। আজকের মতো গল্প সফর এই পর্যন্তই। আগামী পর্বে আরও একটি নতুন গল্প নিয়ে আসবো আমি। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন এবং অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন গল্প সফর উইথ জ্যোতির্ময়, যেখানে গল্প আপনার সফর সঙ্গী।